মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ এলে প্রাণে প্রাণে ছুঁয়ে যায় ছন্দ, ঈদ মানে খুশি আর নির্মল আনন্দ। ঈদের এই খুশি আর আনন্দকে বাড়িয়ে দিতে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান সেদিনের তারকা। সেদিনের তারকা নামটি শুনলে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কোন তারকা? সব প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে যাবেন। মূল আয়োজনে যাবার আগে প্রথমেই পরিচয় পর্ব, অবশ্যই আমাদের তারকাদের সঙ্গে পরিচয়। প্রথমেই আমার ডান পাশে যারা আছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রার্থনা ফারদিন দিঘি। দর্শক, সেই বিখ্যাত সিনেমা ছুটির ঘন্টায় বাথরুমে আটকা পড়েছিল যে সুমন, যে খোকন, সেই খোকন আমাদের স্টুডিওতে উপস্থিত। তারপর যাব বাম পাশে, লোপা। আইরিন পারভিন লোপার পাশে যিনি বসে আছেন তিনি তার নায়ক মাস্টার শাকিল। দিঘির মুখ থেকেই শুনবো, এত ছোট একটা মানুষ ক্যামেরার সামনে আসা এত বড় দুঃসাহস কিভাবে হলো? ক্যামেরার সামনে আসাটা আসলে আমার কাছে এরকম বড় কিছুই ছিল না। আমার এটা একটা খেলা, ক্যামেরার সামনে আসবো। তখন তো ক্যারেক্টার নিতেও পারতাম না, তখন আমাকে যেভাবে বলা হতো এই ডায়লগটা বলে দাও, আমি আমার মতো বলে নিতাম। সবাই ভাবতো আমি ক্যারেক্টারে ঢুকেছি, আসলে কিছুই না। আমি ছিলাম যে সেটা একটা খেলা ছিল, যে আমাকে ডায়লগ দিবে, আমাকে এটা ওর সামনে গিয়ে বলতে হবে, ব্যাস আমি আমার মতো করে বলে দিই। এগুলো করতে করতে এই পর্যন্ত আসা আমার। একটা সিনেমা সারা দেশের মানুষ কিভাবে কাঁদাতে পারে সেই ছুটির ঘন্টার কথাই আবার বলছি। মাস্টার সুমন, তো আপনি কিভাবে এসেছিলেন বা প্রথম যখন ক্যামেরার সামনে গেলেন তখন কি অভিজ্ঞতা হলো, সেই প্রথম সময়টার কথা একটু শুনবো। শুভ দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আমি মাস্টার সুমনকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ব্যাপারটা একইভাবে ঘটেছে। আমরা এত ছোটবেলায় অভিনয় জগতে এসেছি যখন এই ডিফারেন্সিয়েট করার মতো বুদ্ধি বিবেচনাও ছিল না। বলেছে ডিরেক্টর আঙ্কেল এসে বলেছে, আজিজ কাকু এসে বলেছে, সুমন তুই এটা বল, বলে দিলাম, অভিনয় হয়ে গেল। প্রথম ছবি অপরাধ। তারপরে যখন আস্তে আস্তে বড় বড় ক্যারেক্টারগুলো করা শুরু করলাম তখন কিছু কিছু বুদ্ধি বিবেচনা আসলো। তখন চেষ্টা করতাম, আমার ডিরেক্টর যারা ছিলেন এবং সেটা ছিল আজিজুর রহমান, আই হ্যাভ টু গিভ ইট টু হিম। আজিজ আঙ্কেলের সাহায্য সহযোগিতা, বকা বকুনি এইসব ছাড়া আমি যে অভিনয়গুলো করেছি অশিক্ষিততে, ছুটির ঘটাতে, এটা সম্ভব ছিল না। কেন একটু আগে তো দরজা খোলা ছিল, কি বন্ধ করলো? এই কি তুমি শুধু দুষ্টুমি করছো? দুষ্টুমি করলে ভালো হবে না, দরজা খোলো। দুষ্টুমি করো না। সন্ধ্যা হয়ে গেল, কেউ তো এলো না। রবার্ট, পিকলু, দপ্তরি চাচা, কেউ তো এলো না দরজা খুলে দিতে। মা, মা, ও মা, দরজাটা খুলে দাও না মা। খুল, স্কুল খুল, স্কুল খুলবে। আজ যে আমার ভীষণ ভয় করছে মা। আমি আর থাকতে পারছি না মা। কতদিন ধরে শুধু পানি খেয়ে আছি মা গো। আমার যে কষ্ট হয়।
লোপা, বলবেন যে আপনার প্রথম সিনেমা সম্পর্কে, এবং আপনি ডাবিংও করতেন। তখন বাংলাদেশ টেলিভিশনের শিশুদের প্রোগ্রামগুলোর সঙ্গে যুক্ত ছিলাম। তো হঠাৎ আমার বাড়িতে ফোন করা হলো, দিন যায় কথা, তাকে বলে একটি ছবি হবে, সেখানে কবরীর ছোটবেলায় অভিনয় করার জন্য একটি মেয়েকে খোঁজা হচ্ছে যার চোখগুলো একটু বড় বড় হবে এবং খুব সুন্দর সুন্দর করে কথা বলবে। আমি ঠিক জানি না, আমি চোখের মাপটা কিভাবে নেওয়া হয়েছে জানি না। আতা রহমান চাচা তখন আমাদের বাড়িতেই চলে গেছিলেন, কারণ আমাকে আসলে অভিনয় করতে দিতে চায়নি বাড়ি থেকে। আমি তো খুবই উৎসাহিত ছিলাম। আর তারপরে শাকিল ছিল সেখানে, শাকিল আমার ছোটবেলা থেকেই বন্ধু, ওইভাবেই আসা আর কি। আর আমি মনে করি ওই সময়টা আমাদের সবারই খুব গ্লোরিয়াস টাইম। মাস্টার শাকিলকে একটু জিজ্ঞেস করবো যে আপনার নায়িকা কিন্তু আপনার পাশেই, সে কত বছর আগে উনি নায়িকা ছিলেন, সেই দেবদাস সিনেমায় পার্বতী ছিলেন। দিন যায় কথা থাকে তো ছিল, সেই পার্বতী বলেন আর দিন যায় কথা থাকে এর নায়িকাই বলেন, আপনার পাশে কিন্তু বসা। আপনার কেমন লাগছে, আপনার অনুভূতি কি? আমার খুব ভালো লাগছে যে আমরা অনেকদিন পরে আবার সবাই একত্রিত হলাম। শাকিল একটু লজ্জা লজ্জা পাচ্ছে, আমি বলি ও আচ্ছা, যদি তুই বল, তুই বল। একটু চুপচাপ থাকে, কিন্তু কিন্তু মিচকি বিলাই টাইপের। আচ্ছা, বল। আমরা যারা ছোটবেলায় বন্ধুরা ছিলাম আমরা খুব জানতাম, ও খালি কিছু দেখে করতো। তবে সবসময় ওকে আমি এখনো স্টিল দাবড়েই বেড়ায় থাকি। আর ও নায়িকা নায়িকা যেটা বলছেন সেইটা না আসলে আমাদের মধ্যে ছিল না। ছোটবেলায় আমাদের মধ্যে এত সিম্পলিসিটি ছিল যে আসলে আমরা কাজটাই করেছি, এবং সেই কাজটা কি করেছি সেটা কিন্তু ডিরেক্টর ছাড়া আর কেউ আমরা জানতাম না। কি বলিস সুমন? একদম আমাদের যেটা বলা করতে বলা তো আমরা সেটাই করতাম। এবং আমার একবার মনে আছে শাকিলের একটা দৃশ্য ছিল, দিন যায় কথা কে না, তোকে পেটাবে না, হাড় চুরির একটা, হাড় চুরি জাতীয় একটা কিছু ছিল। তো সেখানে দেখা গেল শাকিলকে পিটাচ্ছে এবং শাকিল সেটা কাচ্ছে, এবং সেই পাশে আবার আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমিও কাচ্ছি, এরকম একটা ব্যাপার ছিল। এবং আমি দেখি শ্রদ্ধেয় আনাউতা রহমান তখন একটা বেত নিয়ে শাকিলকে তার স্বরে পিটিয়ে যাচ্ছে, দুই হাতে সমানে বাড়ি। পরে যখন আমাকে বলা হলো যে এইবার ওকে, ওর ওই মারটা দেখে আমার রিয়াকশনটা যাবে, আমার চোখ দিয়ে তো পানিটা নিয়ে আসছে না। তখন কি করছিল চাচা এসে ঠাস করে সেটাই, হ্যাঁ চলে হাও মাও মামা করে। ওদিক দিয়ে যে আরিফ আঙ্কেল, ওনার ছোট ভাই খানাত আরিফুর রহমান ক্যামেরাম্যান ছিলেন, আরিফ আঙ্কেল যে কিভাবে নিয়ে নিয়েছে জানি না, কিন্তু তারপরে সিন টিন শেষ হয়ে যাওয়ার পরে খানাতা চাচা বললো চল ঢাকা ক্লাবে যাই, শাকিল বাবা গাড়িতে উঠতো, ঢাকা ক্লাবে আজকে তোদেরকে খাও। যত রকমের অভিমান, যত রকমের কিছু, সবকিছু ভুলে গিয়ে আমরা দুজনে হই হই করতে করতে গাড়িতে উঠে গেলাম। এখন গিয়ে আমরা দুজনে মিলে খাওয়া, হই হই করা, মানে একটা ফ্যামিলিয়ার ব্যাপার যেটা এখন আর পাই না কোথাও। দেখি এখনকার কি অবস্থা, মানে তুমি কাজ করছো না, কেন করছো না? এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, পড়াশোনা নিয়ে থাকতে চাই, এটা একটা লেভেল শেষ করি, তারপরে বোঝা যাবে যে কি হবে। পরিচালক তোমাকে দেখলে বলবে যে তোমার নায়িকা হওয়ার সময় হয়ে গেছে। হয়নি, অ্যাকচুয়ালি হয়নি, এখনো হয়নি, অনেক ছোট। তুমি এসএসসি পরীক্ষা দিলে, তারপর বললো যে তুমি এখন নায়িকা হয়ে আসো, তুমি কি বলবো? আমার তো রেডি হতে হবে, আমার তো মাইন্ডসেট করতে হবে, কেউ দেখলেই তো আর বলতে পারবে না, তাই না? সুমন ভাই, আপনি দেশের বাইরে থাকেন এবং সারা দেশের মানুষকে কাঁদিয়ে আপনি দেশের বাইরে চলে গেলেন, কেন চলে গেলেন, মানে কেন অভিনয় ছেড়ে দিলেন? আসলে অভিনয় ছেড়ে দেব বলে যে অভিনয় ছেড়ে দিয়েছি সেটা কিন্তু না। আমার সর্বশেষ ছবি রাম রহিম জন, তো রাম রহিম জন এটা 1988 সনে মুক্তি পায়। তো তখন ওই ছবিতে আমার মানে ফুল ফ্লেজেড বা টিনেজ নায়ক হিসাবে আমার আবির্ভাব, কিন্তু সেই ছবিটা ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করতে পারেনি। সেই সময় ক্লাবের একটা কনফারেন্সে আমি আমেরিকার ভিসার জন্য দাঁড়াই। উদ্দেশ্য ছিল যে আমেরিকা যাচ্ছি খালি কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য চলে আসবো, কিন্তু এখানে যাওয়ার পর আমার কাজিন ছিল, আমার অন্যান্য বন্ধু বান্ধব যারা ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, সবাই বলল আচ্ছা থাক না দেখ না কেমন লাগে। এই থাক না দেখ না করতে করতে থাকা হয়ে গেল, আর আশা হলো না। লোপা, আপনি আপনার নায়কের পাশে আছেন, আপনি আপনার দেশে আছেন, কিন্তু সেখানে আপনি কেন সিনেমায় আর কেন নেই? আসলে একটা বয়স পরে না পড়াশোনা সবকিছু মিলিয়ে আর ফিল্ম করার মতো ওরকম অবস্থা আমার তৈরি হয়নি। যখন পড়াশোনাটা করছি তখন হঠাৎ করে আমি ভারত সরকারের একটা বৃত্তি পেয়ে আমি ইন্ডিয়াতে পড়তে চলে গেছিলাম, সেটা নাট্যকলার উপরে। তো ওখানে অনার্স মাস্টার্স করার পরে আমার রেজাল্টটা খুব ভালো ছিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাকে পিএইচডি অফার করেছিল। দেন আমি ওখানে পিএইচডি করে এই যে প্রায় 10-11 বছরের একটা দীর্ঘ পড়াশোনা, তারপরে বাংলাদেশে এসে আমি একেবারে মঞ্চের সাথে কাজ করা শুরু করে দিয়েছি, এবং এখন আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গেও যুক্ত। এই সব মিলিয়ে পরে কেন জানি আমার আর ফিল্মটা করা হয়ে ওঠেনি, আর এখন তো ঠিক মনের থেকে টান পাই না। সবচেয়ে বড় একটা কথা কি, শিল্প না আসলে হৃদয়ের ভেতর থেকে একটা আকর্ষণ থাকতে হয়, তো আমার মধ্যে সেই আকর্ষণটা আর কাজ করেনি। মাস্টার শাকিল, আপনি আপনার অভিনীত কিছু সিনেমার নাম বলবেন? আমার প্রথম চলচ্চিত্র হচ্ছে ডুমুরের ফুল, পরিচালক শ্রী সুভাষ দত্ত।
তারপরেই হচ্ছে দিন যায় কথা থাকে, সদ্য খানতা চাচার ছবি, দেবদাস আছে, এতিম আছে। তবে আমি সবসময় একটা বলি যে সুমন একটা চলচ্চিত্র যেটা দাম বারে বারে বলতেছে যে এই ছুটির ঘন্টা, আসলেই একটা মানে অসাধারণ চলচ্চিত্র। কারণ হলো ও তো বিদেশে চলে গেল, কিন্তু আমাকে অনেক দর্শক, ভাই আপনি না ছুটির ঘন্টা করছেন, এইটা আমার খুব ভালো লাগে। ও আর আমি একটা করলাম যেটা পুরস্কার। হ্যাঁ হুম। তবে আমার যে মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডের চলচ্চিত্রগুলোর মধ্যে হচ্ছে ডুমুরের ফুল আর হলো ডানপিটে ছেলে, হ্যাঁ, এই দুইটা হলো ন্যাশনাল অ্যাওয়ার্ড শিশু শিল্পী হিসাবে। কিন্তু পুরস্কার যখন করলাম আমি ওর সাথে, সুমনের সাথে, সেখানে কিন্তু আমি এই কি বলে সাইড হিরো হিসাবে আমাকে পুরস্কৃত। আপনার বয়স তখন কত? কত সেটা পুরস্কারের সময় মনে হয় আমাদের বয়স কত হবে, 16, 15, 16। হার জিত অসাধারণ চিরদিন থাকবে, এই গানটা তো মানে এখনো এখনো সেটা নতুন, popular গান। এখনো আর জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। আর জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। আর জিত চিরদিন থাকবে। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে। আর জিত চিরদিন থাকবে। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম থেকে যে অভিনয় করার সুযোগ পেয়েছি, আমি ওয়ার্ল্ডের মধ্যে খুবই ভাগ্যবান মানুষ। কারণ হচ্ছে আমার সময় যারা ছিলেন মানে চলচ্চিত্রের পরিচালক, তাদের নাম যদি বলতে থাকি, যে বললাম শ্রী সুভাষ দত্ত, শ্রদ্ধেয় খানতা চাচা, চাষি ভাই, তারপরে আমাদের শেখ নজরুল ভাই, তারপরে আমাদের সত্যদা, দিলীপ দা। আমার দুইটি চলচ্চিত্র মানে খুব ব্যবসা সফল হয়েছিল, একটু হচ্ছে এতিম আর একটু হচ্ছে আঘাত। আমার মা নেই, বাপ নেই, এতিম আমি এ দুনিয়ায়। আমার মা নেই, বাপ নেই, এতিম আমি এ দুনিয়ায়। দিঘি কিন্তু একাধিকবার জাতীয় হ্যাঁ। চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, এবং কোন কোন সিনেমার জন্য একটু দর্শককে বলতে হবে। আমি 3 বার পেয়েছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমার প্রথম ছবি কাবুলিওয়ালার জন্য একটা, তারপরে ওটা ডিরেক্টর ছিল কাজী হায়াত আঙ্কেল। তারপরে পেয়েছি 1 টাকার বউ, সেটার ডিরেক্টর ছিল পি কাজল আঙ্কেল, যে কিনা কয়েকদিন আগে মারা গিয়েছেন। আর আমার তারপরে যেটা একদম শেষে, ওইটাও আমার ডিরেক্টর ছিল পি কাজল আঙ্কেল, ওইটা ছিল চাচু, আমার চাচু। কাবলিওয়ালা, তুমি এখানে কি করছো? হবে ব্যবসা করে। আমাকে কিসমিস দিবে? হ্যাঁ, জোর দেবে। আসো আসো আসো। আ আ হা হা। আরে লেবে। কাবলিওয়ালা, আমাদের বাড়িতে এসো কিন্তু। হ্যাঁ, জরুর আসবে, জরুর। এসো, চলো। আমাকে কিসমিস দিবে না? হ্যাঁ, দেবে, ও দেবে।
কাবলুওয়ালা, তোমাদের বাড়িতে কি কিশমিশের গাছ আছে? হ্যাঁ, অনেক গাছ আছে। আমার দেশে পাহাড় আছে, দুম্বা আছে, উট আছে। উট দিয়ে কি করো তোমরা? ওর পিঠে চড়ে আমরা অনেক দূরে যাই। ও আমার মুলুক মে গাড়ি আছে, গাড়ি গাড়ি। দূর বোকা, উট বুঝি গাড়ি, গাড়িতে চাকা থাকে। হ্যাঁ, আমার গাড়ির চাকা নেই, আছে পা আছে। কেমন করে চড়ো? আসো, আমি তোমাকে দেখলাবে। আমি উট হবে, তুমি চড়বে। ঠিক আছে খোকি, আসো। আসো আসো, ऊपर उठो। उठ चलছে। কাবলুওয়ালা, তুমি ভারী বোকা। কেন বোকা আছে কেন? এটা উট না তো, এটা ঘোড়া। আবারও ঘুরিয়ে ফিরে সেই ছুটির ঘন্টা। কিন্তু আপনি কিন্তু ছুটির ঘন্টার জন্য জাতীয় পুরস্কার পাননি, না, ছিলেন অশিক্ষিত ছিলেন। আমি অশিক্ষিত ছবির জন্য পেয়েছিলাম। ছুটির ঘন্টা ছবির জন্য আমি পাইনি সে বছর। শাকিলের একটা ছবি, খুব সম্ভবত ডানপিটে ছিল জন্য সে বছর শাকিল পায়। আমি অশিক্ষিত ছবিতে পেয়েছি। দোস্ত দোস্ত দোস্ত, ওস্তাদ কি হয়েছে? জলদি আসো, মাতবরের আওতে কতগুলি গরুর গাড়ি লাইন দিয়ে খাড়ায় আছে। সবে বরাতের রাইতে মাতব্বরের আড়তে গরুর গাড়ির লাইন, ব্যাপার খান কি? তুমি খাড়া ওস্তাদ, আমি আইতাছি। চলো চলো, জলদি আসো। জলদি কেউ এক পাও আউগাইবে না। এই মাল আমার। ছেড়ে যাও। না, আমরা যাবো না। আমার মুখের উপর কথা কস? কথা তো একদিন কই নাই মাতবর। তোমার সব অত্যাচার মুখ বুঝা সহ্য করছি, কিন্তু আর না। আজ তোমারই একদিন কি আমাগো একদিন। কি করবি নাকি? আমরা হক করে মিলা তোমার উপর ঝাঁপাইয়া পড়ু। না না, আগে বেরোলে খুঁজেছি না। মানিক, মানিক, আমার মানিক। লোপা, আপনার প্রাপ্তি সম্পর্কে একটু শুনবো। প্রাপ্তি, এই যে এর সঙ্গে যুক্ত রয়েছে, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। এর চেয়ে বড় প্রাপ্তি কি আছে আমি ঠিক জানি না। আমি মনে করি আমি যেই সেক্টরটাতে বিলং করছি সেটাতে আমার যে ভালোবাসা, কাজের প্রতি যে শ্রদ্ধাবোধ, এটাই তো বড় প্রাপ্তি। আচ্ছা, এখন আপনি কি করছেন? পেশাগত দিক থেকে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করছি। সেখানেও আমার বিষয়টা অনেকটাই নাটক, সমস্ত নাটকের কাজগুলোর সঙ্গে যুক্ত থাকি। এছাড়াও বাইরে বিভিন্ন জায়গায় নাটকের শিক্ষক হিসেবে পরীক্ষা নিতে যেতে হয় বিশ্ববিদ্যালয়গুলোতে। আচ্ছা, এইরকম চলছে আর কি। শাকিল ভাই কি করছেন এখন? আমি শিশুদের নিয়েই ভাবছি, কারণ আমাদের তো সবসময় মাস্টার শিশু শিল্পী। হ্যাঁ, এই কারণে আমি শিশুদের নিয়ে নাটক নির্মাণ, ওটার মধ্যে যুক্ত হচ্ছি। নিজে আমি গান করছি, আমার গানের একটা ব্যাপার দিক রয়ে গেছে। একটু শুনি না দুইটা লাইন। আমার চলচ্চিত্রের গানই করতে হয়, সেটি হচ্ছে ডানপিটে ছেলের গান, একটি অসাধারণ গান, যে গানটিতে আমাদের শ্রদ্ধেয় খান চাচা লিখে গীতিকবি হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। হ্যাঁ, করি একটু। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে সোজা দিঘির কাছে চলে যাব। কি শোনাবা তুমি বলো? যেটার জন্য আজ আমি এখানে, যেই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি আমি এখানে, আমি দিঘি যেটা দিয়ে, সেটা হচ্ছে, বাবা জানো আজকে কি হয়েছে? আমাদের ময়না পাখিটা না, সে আজ আমার নাম ধরে ডেকেছে। আর এই কথাটা না মা কিচ্ছুতেই বিশ্বাস করছে না।
কেমন লাগে বলো তো বাবা? আমি কি তাহলে ভুল শুনেছি? তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দিবে। আচ্ছা বাবা রাখি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ধন্যবাদ ধন্যবাদ। এখন সুমন ভাই, এখন গড্ডালিকা প্রবাহে তো একটু গা ভাষাতেই হয়, সবাই কিছু কিছু শোনাচ্ছে, আপনি যদি না শোনান তো বলবে তো সবাই অভিনয় ভুলে গেছেন কিনা। আমরা ছোট ছিলাম, অভিনয়ে খেলার ছিল, অভিনয় করছি। তো সিকোয়েন্সটা হচ্ছে এরকম, অশিক্ষিত ছবিতে আমি মারা গেছি, আমার ডেড বডি রাখা, এবং রাজ্জাক আঙ্কেলের একটা প্রচন্ড ইমোশনাল হাই পিচের ড্রামা। তো সারা রাত শুটিং হচ্ছে চিটাগাংয়ের বাড়িতে, কনকনে শীত, ঠান্ডার মধ্যে আমাকে শোয়া রাখা হয়েছে, উপরে সাদা কাফনের কাপড় দিয়ে ঢাকা রাখা। আমি তো শোয়া অবস্থায় ঘুমিয়ে গেছি, আমি স্লিপিং লিটারালি। তো এর মধ্যে তো ওইখানে শট চলছে, রাজ্জাক আঙ্কেলের ডায়লগ, এর মধ্যে আমার ঘুম পেয়ে গেছে, আমি তো তো শর্ট এনজিটা বড় কথা না, তার থেকে বড় কথা হচ্ছে যে সেদিন ওটার কারণে শুটিং প্যাক আপ করেছে, বিকজ রাজ্জাক আঙ্কেল জাস্ট লস্ট ইট। রাজ্জাক বলল না আমি করবো না, এটা কালকে শুটিং হবে, আমাদেরকে প্যাক আপ করতে বাধ্য হয়েছিল। আচ্ছা, এখন আপনার মুখ থেকে শুনি যে ঘুমিয়ে পড়ার বা এই ধরনের- ঘুমিয়ে পড়ার কাহিনী খুব ভালো। আমি ছোটবেলায় খুব ঘুমিয়ে যেতাম, আমার খুব ভালো মনে আছে। এখন সেই স্টুডিওটা নেই, পপুলার স্টুডিও পাগলায়, তোর মনে আছে? হ্যাঁ, of course. তো সেই পপুলার স্টুডিওতে শাবানা ম্যাডামদের একটা প্রোডাকশন ছিল, বিজয় নিশোনাবান, একটা কস্টিউম ছবি ছিল, ওইটাতে আমি ওনার ছোটবেলায় অভিনয় করছি। ওনার বাবা ফয়েজ চৌধুরী ছিলেন ওটার ডিরেক্টর। তো ওখানে একটা জায়গা আছে যে আমাকে সৎমা মারতে পাঠিয়েছে এবং আমাকে জল্লাদ ঘোড়ার মধ্যে নিয়ে দৌড়াচ্ছে। তো ওই পপুলার স্টুডিওর ওই জায়গাটার মধ্যে বিভিন্ন ভাবে শটগুলো নেওয়া হচ্ছে যাতে অনেক ডিস্টেন্স বোঝানোর জন্য। তো আমি তো ওই জল্লাদের পেছনে না ঘোড়া যাচ্ছে একসময় ডিরেক্টর বলছে কাট কাট কাট, কেন কাট? লোপা তো নাই ঘোড়ায়, লোপা শর্ট দিতে দিতে ঘুমিয়ে পড়ে গেছে। মানে আমি পড়ে গেছি কোথাও একটা, মানে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যে ঘোড়া থেকে পড়েছি, আমি এতই ঘুমিয়েছিলাম যে আমাকে যখন খুঁজে পাওয়া গেছে তখন আমি ঘুম। শাকিল ভাই, সবাই তো কিছু কিছু বললো, আপনি গান শোনালেন, কিন্তু আপনার কি এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা? নৌকার একটা সিকোয়েন্স ছিল, মানে ওই যে নোংর ছাড়িয়া নেয় গানটা ছিল, আমি মিল্টন ওরা সবাই ছিলাম আমরা। তো শেষে একটা টান ছিল আর কি, ওইটা যদি একটা ভুল হয়েছিল, টানটার কি ও একটা টান ছিল আমার, হ্যাঁ মাঝিরে এরকম একটা, ওটার জন্য খুব মানে সবাই খুব মন খারাপ করছিল যে কেন মানে আমার জন্য ভুল হলো, আবার করতে হবে। হ্যাঁ, এটা খুব মানে কেন যেন মনে হয় আমার আর কি। আরো মজা আছে কিন্তু, আরেকটা বলি। দেবদাস ছবির শুটিং এ সোনাগাপা নামে আমার আর শাকিলের সে লিচু বাগান, এখন ওগুলো নেই, সে লিচু বাগানে একটা দৃশ্য আছে। ওই শাকিল আমাকে কোন একটি কারণে মারবে, ইয়ে দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে, বাঁশের কঞ্চি দিয়ে। আমার আর শাকিলের সবসময় একটা লাগালাগি থাকতো, মারামারি দুষ্টুমি করা। সেটা কি দেবদাস ছবিতে? হ্যাঁ, বাঁশের কঞ্চি দিয়ে মারবে কেন জানো? ও না না, ও যে ও বলে দিছে যে ওই হুগো খাই, হ্যাঁ ও আমি গিয়ে বলে দিয়েছি ওর বাবার কাছে, জমিদারের কাছে, যে দেবদানা হুগো খেয়েছে, তো এই কারণে ওকে ধরে পিটাইছে, বাবা পিটিয়েছে। এখন সে আমাকে এসে বলছে তুই বললি কেন বাবাকে? আমি যে হুকো খেয়েছি, বাবাকে বললাম না, আমি বলবো না, 100 বার বলবো, তুমি হুকো খেয়েছিলে কেন? এরকম বলছে, বলে দাঁড়া তোকে দেখাচ্ছি। এই কথা বলে সেটা বাঁশের কঞ্চি নিয়ে আমাকে মারবে। তো ওই ইয়েতে আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরা ছিল, আমার পিঠটা ফাঁকা, তো যেই বাঁশটার কঞ্চিটাও নিয়েছে সেখানে বেশ কাটা ছিল, এবং ও তো ছোট, ও ছোট, আমিও ছোট, ও মানে প্রপসের যারা দায়িত্বে ছিল তারাও খেয়াল করেনি ওখানে যে কাটাগুলো লেগে আছে, ওটা তুলে তো দে মারো। আর আমি কনফার্ম, শাকিল তখন ভাবতেছে তুই সারাক্ষণ মানে জ্বালাস, এই সুযোগে তোকে আমি পিটাবো না রে শাকিল। মন বাড়ি মেরেছে, মানে বারবার মেরেই যাচ্ছে, শর্ট তো রিয়েলিস্টিক করার জন্য শর্ট নিয়েই যাচ্ছে, চলছে চলছে আর মারছে, আর আমার এদিক দিয়ে তার দর রক্ত পড়ছে, মানে ফেটে একাকার। তারপরে যখন ওকে হয়েছে শর্ট, তখন আমি তো দাঁতে খিচে মানে দাঁড়া শাকিল তোরে আমি দেখাচ্ছি। আমার কথা বলে দিলি কেন? তুই একটা গাধা, আর কোনোদিন বলিস নি। আচ্ছা চল। ছাড়িস নি জানো, তাহলে পড়ে যাবো।
জ্যাঠামশাই তোমাকে পাঠিয়ে দেবে। বাবাই বলেছেন, আমি আর কোনো পড়বো না। বাড়িতে পণ্ডিত আসবে। কাল থেকে গরমের জন্য সকালবেলা পাঠশালা বসে। আমি এখন যাব। মা, তোকে যেতে হবে না। আমি এক্ষুনি জ্যাঠামশাইয়ের কাছে যাচ্ছি। যা, এক্ষুনি গিয়ে বলে বেড়ে যা। হয়ে গেল। পারো, পারো, যাচ্ছে দাঁড়া। পারো, এই পারো, পারো, শুনে যা। আমাদের একটা Fight ছিল। ফাইট। তো ফাইটের মধ্যে ওই অবশ্যই এটা মানে অনিচ্ছাকৃত অবশ্যই। কিন্তু হঠাৎ করে আমি এরকম একটু কিক করবো ওকে, আমি মারলাম এবং লিটারেলি গিয়ে শাকিলের ফেসে লাগার ঠাস লাগলো, আর সাথে নেক্সট থিং আই সি যে শাকিল তাপাস। তবে রে, হ্যাঁ? বাবা, আরে বাবা রে, কি কাণ্ড আরম্ভ করে দিছে, কি কাণ্ড আরম্ভ করে দিছে। আসলে না, এটার মধ্যে একটা আনন্দ ছিল। আমরা কিন্তু সব একসঙ্গে ঘুরতাম, কোনো প্রোগ্রামে যেতাম, একসঙ্গে যেতাম। দেখি একটা সিনেমায় পঙ্গু ছিলে। অবুঝ শিশুতে। হ্যাঁ, সাধারণভাবে যখন আমরা হাঁটি এটা আমাদের ন্যাচারাল হয়ে যায়, কিন্তু তুমি যে পঙ্গু, এই জিনিসটা কিভাবে আয়ত্ত করেছিলে? এটাও আমার কাছে একটা খেলা ছিল যে আমি বসে থাকবো, আহা কি আরাম, আমার হেঁটে হেঁটে যেতে হবে না। যে ডিরেক্টর ছিল ভৈরব আঙ্কেল, তো সে আমাকে বলছে, মা তুমি কিন্তু হাঁটতে পারো না, হ্যাঁ তোমার কিন্তু এটা অনেক বড় এটা কিন্তু কষ্ট, মনে রাখতে হবে তোমাকে। হ্যাঁ, এটা তোমার ক্যারেক্টার, এভাবে তোমার থাকতে হবে, তোমার এভাবে হুইল চেয়ারে বসে থাকতে হবে। ওকে, কোনো ব্যাপারই না, আমি তো বসেই থাকবো, আমার তো হাঁটা লাগতেছে না, এটা কিসের কষ্ট, মানে এভাবে আমি খুশি এটার জন্য। সুমন ভাই, তো আপনি যখন টয়লেটে আটকা পড়লেন, বাথরুমে আটকা পড়লেন, যে একটা হৃদয় বিদারক দৃশ্য, যে আপনি বারবার চেষ্টা করছেন বের হওয়ার জন্য, আপনি চেষ্টা করছেন। এই ছুটির ঘন্টা করার সময় বাবা সত্য সাহা বাবা অনেক খুঁজেছে এই ফ্যামিলিটাকে বের করার জন্য, যে এটা নিয়ে যেন পরে কোনো লিগ্যাল ইস্যুস অ্যারাইজ না করে, যে ছবি রিলিজ করার সময় সেন্সর বোর্ডে বা রিলিজের সময় কোনো কেস টেস হলো, যে কারণে ওই ফ্যামিলিটার অনুমতি নেওয়ার জন্য বাবা তার সেই সময়কার যতটুকু তার পক্ষে খোঁজা সম্ভব ছিল খুঁজেছিল, কিন্তু আমরা কিন্তু এরকম কোনো এক্স্যাক্টলি এরকম কোনো ইনসিডেন্ট আমরা পাইনি। আমরা সেই অতীত থেকে বর্তমানে একটু চলে আসি। ঈদ আসে, আগেও ঈদ আসতো, এখনো ঈদ আসে। এই সময়ের ঈদগুলো কেমন যায়? এত বেশি কাজ করতে হয় আমার প্রফেশনাল লাইফে, আমি এতটা বেশি ব্যস্ত থাকি, ঈদের 2-3 দিন মনে হয় একটু ঘুমাই। আগে যখন ছোট ছিলাম তখন ঈদ মানে কাপড় চোপড় লুকিয়ে রাখা, কাউকে দেখতে না দেওয়া, এবং সেই কাপড়টা সকালবেলা যত আগে সম্ভব গোসল করে পরে আশেপাশের বাসায় ঘুরতে যাওয়া। এখনকার ঈদ তো খুব ভালো, মানে এখন খুব এনজয় করি। দেশ ডিঙিয়ে বিদেশে যদি চলে যায়, হ্যাঁ, বিদেশে। অর্থাৎ বিদেশে ঈদগুলো কেমন হয়? আমাদের তো এখানে আমাদের ঈদ বলেন আর পূজা বলেন সবই একদিনের। আমাদের ঈদ, আমাদের পুজো সবকিছুই আসে উইকেন্ড ধরে। আমরা চাঁদের সাথে সম্পর্ক খুব একটা থাকে না, যেখানে এখানে পূজা হয় 5 দিন, আমরা ওখানে পূজা হয় 1 দিন। তো হ্যাঁ, ওই ঈদ পুজো যেটাই বলি না কেন, ওই সমস্ত বিশেষ দিনগুলোতে আমরা সাধারণত বন্ধু বান্ধবদের বাসায় যাই, প্রত্যেকেরই দাওয়াত থাকে এবং সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় দাওয়াত থেকে যাওয়া যে যাই। দিঘির মুখ থেকে একটু শুনি। ঈদের দিন 6টায় উঠে গোসল করে নতুন জামা পরে সবাইকে দেখানো আমার নতুন জামা এটা, এবং সবচেয়ে মজা হচ্ছে যেটা আমি এখনো করি, আমার মনে হয় এটা কোনোদিন আমার বন্ধ হবে না, যতই বুড়ো হয়ে যায় তাও এটা কোনোদিন যাবে না, যে কার কয়টা জামা হলো ঈদে, এটা দেখতেই হবে, হিসেব করতে হবে। ও একটা বেড়ে গেছে, আমার আজকে কিনতে হবে, না হবে না আমার বের হয়ে গেল। হ্যাঁ, এবং সবচেয়ে মজার কথা 10টার নিচে আমার জামাই হয় না। টেলিভিশনের সামনে যারা ছিলেন, আছেন, সবার জন্য শুভকামনা জানাচ্ছি। সবার ঈদ ভালো কাটুক, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক। ঈদ মুবারক।